প্রিয় বিয়ার আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক নীতি কী এবং অন্তর্বর্তী সরকারের ভারতের সঙ্গে কূটনৈতিক নীতি স্থির করতে যে তারা এখনও সক্ষম হয়নি, সেটা যেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন আবার প্রমাণ করে দিলেন। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশকে ঠিক করতে হবে ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখতে চায়। এবার বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন পাল্টা বললেন যে নয়াদিল্লিকে ঠিক করতে হবে যে বাংলাদেশের সঙ্গে কী সম্পর্ক রাখতে চায়। যেন ভারতের পাল্টা বাংলাদেশের সুর শোনা যাচ্ছে, অর্থাৎ ভারত বলছে যে বাংলাদেশ ঠিক করুক ভারতের সঙ্গে কী সম্পর্ক রাখতে চায়, কিন্তু বাংলাদেশ থেকে পাল্টা হচ্ছে যে ভারত কী সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের সঙ্গে সেটা স্থির করুক। ভারত তো প্রথম থেকেই সম্পর্ক স্থির করে রেখেছে। সেই জায়গায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভারতের সঙ্গে বিদেশ নীতিতে, এবং তারা যে এখন পর্যন্ত ভারতের সঙ্গে বিদেশ নীতিতে স্থির সিদ্ধান্ত নিতে পারছে না, যার কারণে ভারতের ভাষায় ফের কথাবার্তা বলছে। কিন্তু শেখ হাসিনার পর যে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে টেকেছে এবং কেন টেকেছে, কার কারণে টেকেছে, সেটা যে এখনও তারা আত্মসমালোচনা করে উঠতে পারেনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তৌহিদ হোসেনের কথা যেন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। নয়াদিল্লির এক অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ভারত বাংলাদেশের প্রতিবেশী, বাংলাদেশকে ঠিক করতে হবে কী ধরনের সম্পর্ক আমাদের সঙ্গে রাখতে চায়। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা অবশ্যই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে। এটা এমন একটা বিষয় যা নিয়ে আমাদের বলা উচিত এবং আমরা বলেছি। পাল্টা দিতে গিয়ে তৌহিদ হোসেন বলেছেন যে নয়াদিল্লি কেমন সম্পর্ক চায় তা তাদেরও স্থির করতে হবে, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক রাখতে চায়, কিন্তু বাংলাদেশের তরফ থেকে কিছু উপদেষ্টা সমন্বয়ক যেমন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, তেমনি বাংলাদেশের ব্যাপারে ভারতের এক মুখ্যমন্ত্রী তো রাষ্ট্রসংঘে শান্তিবাহিনী পাঠাতে চাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন। সেই সঙ্গে এক কেন্দ্রীয় মন্ত্রী বারবার বাংলাদেশ নিয়ে প্রশ্ন তুলছে। সত্যি এটা মানতেই হবে যে বাংলাদেশের এক মুখ্যমন্ত্রী শান্তিবাহিনী পাঠানোর কথা বলেছেন, সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য নেতারাও বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করছেন। কিন্তু প্রশ্নটা হলো ন্যায় অন্যায় বোধ, এখানে কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা বাংলাদেশের উপদেষ্টাদের, বিশেষ করে বিদেশ মন্ত্রকের উপদেষ্টাকে বুঝতে হবে যে তার দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং ভারতের সঙ্গে কূটনৈতিক স্তরে তাদের সিদ্ধান্ত এখনও স্থির রয়েছে কিনা। কারণ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু অভিনন্দন জানিয়েছিল। তারপর আমরা কি দেখতে পেয়েছি যে লাগাতার বাংলাদেশের উপদেষ্টারা সমন্বয়করা ভারতের বিরুদ্ধে একের পর অভিযোগ জানিয়ে যাচ্ছিল, ভারতের প্রতি বিদ্বেষ করে যাচ্ছিল, ভারতের প্রতি ঘৃণা চলে যাচ্ছিল, সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে যাচ্ছিল। পাল্টা কি ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছিল, পাল্টা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একের পর এক অভিযোগ জানিয়েছিল, ভারতের সীমানা দখল করার কথা বলছিল, ভারতকে বিচ্ছিন্ন করার কথা বলছিল। পাল্টা কি ভারতের নেতারা বাংলাদেশকে বিচ্ছিন্ন করার কথা বলছিল। ইচ্ছে করলেই ভারত শক্তি প্রদর্শন করতে পারত, কিন্তু করেছে ভারত সে ধরনের শক্তি প্রদর্শন করেনি, ধৈর্য সহকারে বসে রয়েছে। বরং বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছে, নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সে নিয়ে কিছুই বলেনি। ভারত শুধু বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন শুরু হয়েছে, একের পর এক ঘটনা ঘটেছে, বাড়ি ভাঙচুর হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, স্বাভাবিকভাবেই ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, তাদের উপর আঘাত লেগেছে মন্দিরের ভাঙচুরে। প্রশ্ন তুলেছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিয়ে, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা নিয়ে, আক্রমণ নিয়ে একটা কথাও ভারত বলেনি। সেই দিকটা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এবং বিশেষ করে বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনকে মাথায় রাখতে হবে ভারতকে দোষারোপ করার আগে, ভারতের ভাষায় কথাবার্তা বলার আগে। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়েছে, কিন্তু
অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, এবং তখন কিন্তু ভারত সরকার বিবৃতি দেয়নি, কারণ বাংলাদেশের উপদেষ্টারা লাগাতার একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছিল বলেই সীমা অতিক্রম করেছিল বাংলাদেশের উপদেষ্টারা, যার কারণেই ভারতের নেতারা বিবৃতি দিতে বাধ্য হচ্ছিলেন এবং হিন্দু নির্যাতন হওয়ার কারণেই বিবৃতি দিচ্ছিলেন। আরেকটা অভিযোগ করছেন তৌহিদ হোসেন যে ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিচ্ছেন, যার কারণে বাংলাদেশে আগুন জ্বলছে। প্রশ্ন হলো, এখন পর্যন্ত শেখ হাসিনা 2বার কি 3বার বিবৃতি দিয়েছেন, এর বেশি কিন্তু দেননি। আর শেখ হাসিনাকে নিয়ে বারবার বাংলাদেশের উপদেষ্টারা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একের পর এক সমালোচনা করে যাচ্ছে, তবুও কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ভারত সেভাবে মধ্যস্থতা করতে যায়নি। আসলে অন্তর্বর্তী সরকারের নিজেদের সরকারের ভারত নিয়ে কূটনৈতিক সিদ্ধান্ত স্থির করতে হবে যে তারা কোন পথ ধরে নিয়েছেন, এবং স্থির সিদ্ধান্ত নিতে হবে কূটনৈতিক ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে। শুধু ভারতের কথায় পাল্টা দিয়ে কোনো অবস্থায় সম্পর্ক মজবুত রাখা যায় না। এটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেনে নিতেই হবে যে তারা সরকারে আসার পরই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি, সেই আত্মসমালোচনা করতে হবে যে শেখ হাসিনার সঙ্গে যখন সম্পর্ক নষ্ট হয়নি ভারতের সঙ্গে, তাহলে অন্তর্বর্তী সরকার আসার পর কী করে নষ্ট হলো, সেই আত্মসমালোচনা তাদের করতে হবে। কারণ ভারতে কিন্তু সরকার বদল হলেও প্রধানমন্ত্রীর মুখ বদল হয়নি, তাই কূটনৈতিক নীতিও বদল হয়নি, যার কারণে বাংলাদেশে এত অরাজক পরিস্থিতি সৃষ্টি হলো। ভারতের তরফ থেকে বাণিজ্য নীতি, বিদেশ নীতি এখনও বহাল রাখা হয়েছে এবং ধৈর্য রাখা হচ্ছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে ধরে সমস্ত উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে অভিযোগ করছে। এভাবে তো একটা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থির থাকতে পারে না। আপনি বারবার ভারতের বিরুদ্ধে অভিযোগ করে যাবেন, সেটা তো হতে পারে না। তাহলে কিন্তু ভারতেরও অভিযোগ করার জায়গা রয়েছে বাংলাদেশকে নিয়ে। ভারত কি সেভাবে বাংলাদেশকে নিয়ে অভিযোগ করছে? বাংলাদেশ যেভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, কোনো অবস্থায় ভারত বাংলাদেশে একটা সন্ত্রাসবাদী এবং মৌলবাদী মানসিকতার দেশ, প্রতিবেশী দেশ চাইবে, সেটা কোনো অবস্থায় চাইবে না। তবুও যাতে বিপ্লব হওয়ার পর একটা উশৃঙ্খল পরিস্থিতি দেশে বিরাজ হয়, সেই হিসেবেই ভারত এখন পর্যন্ত ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আর এখন যে সমস্ত সীমা লঙ্ঘন করে যাচ্ছে বাংলাদেশ, সেটা বিদেশমন্ত্রী বারবার এস জয়শঙ্কর বলে যাচ্ছেন, যে এর আগে বলেছেন যে সন্ত্রাস নিয়ে যে বারবারন্ত করা ঠিক নয়, তাতে লাগাম পরানো উচিত। তারপর এবার বললেন যে বাংলাদেশের উচিত যে ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক করা উচিত। এ নিয়ে অবশ্যই বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের আত্মসমালোচনা করা উচিত, যে শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল সে সম্পর্ক কেন অন্তর্বর্তী সরকারের আমলে নেই, সেটা কিন্তু তাদেরই স্থির করতে হবে যে ভারতের সঙ্গে সম্পর্ক শেখ হাসিনার আমলের মতো কী করে করা যায়। আর বারবার ভারতের বিরুদ্ধে অভিযোগ করে কোনো অবস্থায় সম্পর্ক ভালো রাখা যায় না। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের এটাও বোঝা উচিত, আপনি সমস্ত কিছু বদলাতে পারবেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। ভারতের সঙ্গে যে প্রতিবেশী অবস্থান রয়েছে সেটা আপনি সারা পৃথিবী বদলে দিলেও বদলাতে পারবেন না, কারণ ভৌগোলিক অবস্থান বদলানো যায় না। আর সেই অবস্থানটা বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের বোঝা উচিত এবং সেইভাবেই বিবৃতি দেওয়া উচিত। আর তৌহিদ হোসেনের কথায় এটাই বোঝা যাচ্ছে যে ভারত মত বদলাচ্ছে, কিন্তু ভারত তো এখন পর্যন্ত ধৈর্য সহকারে বাংলাদেশের অবস্থান পর্যবেক্ষণ করছে, কোথাও আগ্রাসী মানসিকতা দেখাচ্ছে না। তাহলে বাংলাদেশ কেন আগ্রাসী মানসিকতা দেখাচ্ছে? তার মানে বাংলাদেশের উপদেষ্টা তৌহিদ হোসেন এটাই বোঝাতে চাইলেন যে বাংলাদেশের উপদেষ্টারা আগ্রাসী মানসিকতা দেখাচ্ছে ভারতের সঙ্গে, ভারতও এবার আগ্রাসী মানসিকতা দেখাক, সেটাই চাইছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। না হলে
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ভাষাটাই কেন আবার পাল্টা দিলেন তৌহিদ হোসেন? তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের উপদেষ্টারা স্থির করে নিয়েছেন ভারতের সঙ্গে বৈরিভাব চালিয়ে যাবেন। তার মানে ভারতের বিদেশমন্ত্রীর মুখ দিয়ে সেটাই বলাতে চাইছেন তৌহিদ হোসেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি বৈরিভাব রাখতে চায়, ভারতও বৈরিভাব রাখতে চাইবে। আর প্রতিবেশী দেশের মধ্যে বৈরিভাব রাখলে যেভাবে ভারত এবং বাংলাদেশের শক্তি রয়েছে সেটা কিন্তু বোঝা উচিত বাংলাদেশের। না হলে কিন্তু ইসরায়েল প্যালেস্তাইনে একটা ঘটনা ঘটে যেতে পারে। আর এরকম ঘটলে হাউ হাউ করে কাদা ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় থাকবে না। তখন বিশ্ব সংঘের কাছে অভিযোগ জানাতে চাইবে। নিজেদের ক্ষমতা কতটুকু সেটা আন্দাজ করেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত বাংলাদেশের। আর ভারত যেহেতু কোনো রাষ্ট্রকে আগ বাড়িয়ে আগ্রাসন এবং আক্রমণ করে না, সেটাও বাংলাদেশের বোঝা উচিত। কারণ ভারত আক্রমণ এবং আগ্রাসন দেখায় না বলেই ভারতের 3 দিকে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটারের উপর থাকা সত্ত্বেও সীমান্ত নিয়ে কখনো বাংলাদেশকে চিন্তা করতে হয়নি যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূমি দখল করে নেবে। সেই কথাটাও কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্মরণে রাখা উচিত যে 71 সালের পর থেকে বাংলাদেশের সঙ্গে যে ভারতের সম্পর্ক গভীরতার দিকে এগিয়েছিল সেটা এখন পর্যন্ত বজায় রয়েছে। এবং ভারতের সঙ্গে সীমান্তের ক্ষেত্রে চীন এবং পাকিস্তানের সঙ্গে সমানে সমানে লড়াই হলেও বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিয়ে কখনো বিরোধ হয়নি, কখনো হবেও না। এটা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাথায় রাখা উচিত। এবং হয়নি যে 71 সালের পর থেকে, সেটাও কিন্তু ইতিহাস হিসেবে মনে রাখা উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। কারণ ভারত আগ্রাসী এবং আক্রমণকারী নয় বলেই বাংলাদেশ নিজের সীমান্ত নিয়ে নিরাপদে থাকতে পারে। তাই সীমান্তর উদাহরণটা সামনে রেখেই বাংলাদেশের বোঝা উচিত যে ভারত শান্তি চায় বলেই বাংলাদেশের কোনো ভূমি দখলের স্বপ্ন দেখে না এবং বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের আগ্রাসী মানসিকতা ভারতের সেনাবাহিনী দেখায় না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।